আজকে তুমি কোন দলের সাপোর্ট করবা? আমি আজকে ফ্রান্স। কেন? তোমাদের দল তো পাল্টাচ্ছে। আজকে তুমি আবার আসিব ফিরে ব্রাজিলের জার্সি পরে ফ্রান্সের রূপে। না কয়েকদিন আগে না ইংল্যান্ড সাপোর্ট করলা, এই 2 দিন আগে না ইংল্যান্ড সাপোর্ট করলা। তো তখন ইংল্যান্ড সাপোর্ট করছি কৌশলগত কারণে। কৌশলগত কারণে নাকি আর্জেন্টিনার বিরোধিতা করার জন্য? আর্জেন্টিনা বিরোধিতা তার চাইতে আমরা যখন আমাদের টিম এলিমিনেট হয়ে গেছে টুর্নামেন্ট থেকে, চেষ্টা করছি নিজের একটা বাকি সময়টুকু তো কাউকে না কাউকে সাপোর্ট করতে হয়, টেম্পোরারি সাপোর্টটা করার জন্য সাময়িক। তো এক এক ম্যাচে আমি এক একজনকে সিলেক্ট করি। তো আজকে সিলেক্ট করছি ফ্রান্স। ওই যে একটা সাপ যেরকম খোলস বদলায় কিছুটা ব্রাজিল হ্যাঁ দেখো দেখি সাপ বলা যায়। জার্সিটাকে মনে হচ্ছে গিরগিটি, পরে আবার কামড় দিয়ে দিবে। মানে গিরগিটি যেমন রং পাল্টায় ঠিক ও আবার তেমনই আরো বলছে ব্রাজিলের জার্সি গিরগিটি। কিন্তু এক এক দিন এক এক রকম কালার হয়ে যাচ্ছে, কখনো রেড, কখনো ব্লু, কখনো ইয়েলো। তো এটা কখনো স্পেন, বৈচিত্র্য না কখনো থাকলে তো ইংল্যান্ড। না, ভ্যারিয়েশন না থাকলে তো কোনো কিছুর আসলে আসলে আপনি কোন দল? আমি স্পেন। আর আজকের ম্যাচের জন্য আর গত ম্যাচে কি ছিলেন? গত ম্যাচে স্পেনই ছিলাম। এর আগের ম্যাচে ইংল্যান্ড। ও হ্যাঁ ইংল্যান্ড, আজকে ইংল্যান্ড, ফ্রান্স ইংল্যান্ড। করব না। ইংল্যান্ড। তার মানে দুই ম্যাচ ধরে লয়াল থাকতে চাচ্ছেন না? না না লয়াল না, এখানে লয়াল না, এখানে হচ্ছে মানে ব্রাজিলের পরে আমি ইংল্যান্ডকে মানে সমর্থন করি। আচ্ছা, ইংল্যান্ডের খেলা ভালো লাগে ভাই। ইংল্যান্ডের খেলা ভালো লাগে, স্পেনের খেলাও ভালো লাগে। হ্যাঁ স্পেন বার্সেলোনার সাপোর্টার। ব্রাজিলের পরে তুমি হচ্ছে কাকে সাপোর্ট করো? ব্রাজিলের পরে হচ্ছে ভাই আমি ইংল্যান্ডকে, এরপরে এরপরে স্পেন। এরপরে ভাই প্রতি ম্যাচে দুইটা দল থাকলে একটা তো দল না মানে ওটা তো নির্ধারণ আর কি করতেই হয়। ধরো না পছন্দের তারপরে। না এরপরে ওরকম পছন্দ নাই ভাই। আচ্ছা এরপরে দাঁড়াও আমি হচ্ছে- একটু জিজ্ঞেস করে দিই, তোমার একটু তুমি ব্রাজিলের পরে কারে পছন্দ করো? ব্রাজিলের পরে আমি ফ্রান্সকেই পছন্দ করি। এরপরে থার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগালকে। আচ্ছা আর কিছু আছে এরপরে? এরপরে আমার লাইন আপ এত লম্বা না, আমি এর চেয়ে বেশি মন আর দিতে পারিনি। আচ্ছা রিচির কি অবস্থা? রিচি আর্জেন্টিনার পরে কাকে পছন্দ করো? আর্জেন্টিনার পরে আমি স্পেনকেই পছন্দ করি। আচ্ছা আমাকে এই প্রশ্নটা কি একটু জিজ্ঞেস করবা? আচ্ছা প্লিজ প্লিজ। আর্জেন্টিনার পরে কোন দল? আর্জেন্টিনা। তারপর আর্জেন্টিনা। তারপর আর্জেন্টিনা। এক থেকে ভাই, 5টা আপনাদের দল তো চাইতে গেলে মানে স্পেন্টিনা একটা ছিল, একটা সময় নাম ছিল না স্পেন্টিনা। না এরকম নাম ছিল না। ছায়া ছিল। স্পেন্টিনা ছিল না ভাই। না ভাই, এর আমরা- নাম ছিল না, বরং তুমি এটা বলতে পারো যে অনেক আর্জেন্টিনার সাপোর্টার তারা জার্মানির সাপোর্ট করে আর কি। না আমার কাছে মনে হয় আর্জেন্টিনার পরে আর্জেন্টিনার সমর্থকরা যদি কাউকে ভালোবাসে বা পছন্দ করে সেটা স্পেন। না ভাই স্পেনের কাছে কৃতজ্ঞতা আছে, মানে সেটা আমি গতকালকেও বলছি, স্পেনের কাছে আর্জেন্টিনার একটা বড় কৃতজ্ঞতা হচ্ছে বিকজ অফ মেসি। হ্যাঁ, আজকে বার্সেলোনায় মেসি যেটা সেটার পিছনে বড় একটা অবদান স্পেনের কান্ট্রি হিসেবে। এবং তুমি তো জানো যে আজকের যেটা আসলে আর্জেন্টিনা এবং উরুগুয়ে, এই দুইটা দেশই একটা সময় স্পেনের অধিভুক্ত ছিল এবং তারা আসলে পরবর্তীতে স্বাধীনতা লাভ করে। এবং তাদের যে দুইটা হাসি, দুইটা দেশের দেখবা যে স্পেনের উরুগুয়ে এবং হচ্ছে গিয়ে আর্জেন্টিনার জার্সির মধ্যে দুইটা সূর্যের হাসি আছে। এটা হচ্ছে স্বাধীনতা লাভ করার পরে, অর্থাৎ স্পেন থেকে তারা আলাদা হওয়ার পরে তাদের ম্যাপে পতাকায় এই দুইটা সূর্য স্টাবলিশ করা হয়। এটা মনে হয় স্মাইল অফ মে সামথিং এরকম একটা কি যেন নামও আছে, আমি এটার নামটা ভুলে গেছি। তো যেহেতু একদম একটা সময় স্পেন অধ্যুষিত এলাকা ছিল এই পুরো আর্জেন্টিনা এবং উরুগুয়ে, ভাষাগতভাবে তো স্পেন আর আর্জেন্টিনার সেটার ক্ষেত্রে স্প্যানিশ কাছাকাছি থেকেই কিছু তাদের কিছু ভাষাটা। মানে কালচারাল গত জায়গা থেকে অনেক ধরনের মিল আছে এবং সেটার কারণে অনেকে হয়তো ওই জোনের যে আচ্ছা আর্জেন্টিনা না হলে তাহলে আমরা হচ্ছে স্পেনের সাপোর্ট করি। কিন্তু বাংলাদেশি সমর্থকদের এই ক্যালকুলেশনটা খুবই ভিন্ন, কারণ এখানে ওই যে যেই লজিকে আমরা আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করি ওই লজিকে আমরা হয়তো স্পেনের সাপোর্টটা করি না। না, এরকম এই যে বার্সেলোনায় অনেক স্প্যানিশ ফুটবলার খেলে মূল টিমের, এই কারণে বার্সার প্রতি একটা আর্জেন্টিনা সমর্থকদের একটা আমি থাকে। ব্যক্তিগতভাবে আর্জেন্টিনা আমার ফার্স্ট চয়েস এবং স্পেন এবং কোনো দল যদি 10 সালে কিন্তু আমি স্পেনকে সাপোর্ট করেছি, তখন আমার আর্জেন্টিনা বিদায় নেওয়ার পরে ফাইনালে ও আচ্ছা, final। ফাইনালে যখন নেদারল্যান্ডস ভার্সেস স্পেন উঠেছে তখন হচ্ছে একটা টিম বরাবরই ফুটবল পছন্দ করি এই কারণে। আর স্পেনের প্রতি হচ্ছে যে মেসি কেন্দ্রিক ভালোবাসা, যে বার্সেলোনা ক্লাব হিসেবে বার্সেলোনাকে সাপোর্ট করি এই কারণে যে আচ্ছা ওকে তাহলে স্পেনকে হচ্ছে সাপোর্ট করতে পারি, কারণ আমার মেসি যেখানে বার্সেলোনাকে ভালোবাসে সেখানে আমিও ভালোবাসি। 10-এর ওয়ার্ল্ড কাপ তো ভাই স্পেনের না, 10-এর ওয়ার্ল্ড কাপ বার্সেলোনার।
রাইট হ্যাঁ 8টা প্লেয়ার বার্সেলোনার হয়ে বার্সা গেছে। Even এবারও এবারও কিন্তু 9টা এবারও তো player। এবার ফাইনাল হচ্ছে এটা হচ্ছে বার্সেলোনার। ফুল স্কোয়াডে হচ্ছে 8টা, আর ওইবারের বেস্ট 11 8টা শুরু করছিল। না আমি বলছি এবারের ফাইনাল তো হচ্ছে বার্সার ইভেন না আর্জেন্টিনার তো বার্সার কেউ নাই ভাই। নাই, কিন্তু এখন পর্যন্ত তো মেসি তো একটা কথা তো বলেই দিছে যে সে তার প্রিয় ক্লাব, প্রিয় স্থান, প্রিয় জায়গা, ও এখনো যেভাবে বার্সাকে লালন করে তার মনের মধ্যে। সেটা যাই হোক, তার মানে মেসি যে মানের খেলোয়াড়, বার্সেলোনা তাকে যেভাবে মানে সরিয়ে দিছে বা যাই হয়েছে সবাই জানেন। তো মানে তারপরও মেসি যে তার ওই লাস্টে এখনো তার খুনিকে ভালোবাসে, বিষয়টা এরকমের মতো। বার্সেলোনার রাইট একটা রাইট। এবং academy সেই না- জায়গা থেকে আরেকটি কথা হচ্ছে যে বার্সা থেকে ছেড়ে যাওয়ার পরেই আসলে মেসি যে মেসি, আর্জেন্টিনার যে মেসি, না, এটাই মেসির পাওয়া গেছে। পূর্ণতা আর কি, হ্যাঁ, মেসির পূর্ণতা পূর্ণতা পাওয়া গেছে। এজন্য ভাই কিছু পেতে হলে কিছু কি হারাতে হয়, এটা এই প্রবাদ বাক্য কি সঠিক? কাছাকাছি। এবং এই ক্ষেত্রে বড় একটা এক্সাম্পল হচ্ছে ব্রাজিলিয়ান খেলোয়াড়রা। আচ্ছা কেমন? এইটা হচ্ছে যে কিছু পেতে হলে কিছু হারাতে হয়, এটা একটা বড় এক্সাম্পল হচ্ছে যে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের একটা স্ট্যাট আমরা দেখছিলাম গত কয়েকটা দিন ধরে, এটা আসছিল গণমাধ্যমে, যে ব্রাজিলিয়ান ওয়ান অফ দ্য গ্রেট রোনালদো নাজারিও, উনি ওনার ক্যারিয়ারের দেশের জন্য অ্যাটলিস্ট 50টা ম্যাচ খেলার পরে ইউরোপিয়ান ক্লাবগুলোতে তার এন্ট্রি হয়েছিল। সো এই 50টা ম্যাচের মধ্যে তুমি যদি ধরো একটা 50টা ম্যাচ তো একটা প্লেয়ারের জন্য অনেক, অনেক তার তার ম্যাচুরিটি লেভেল অনেক হাই করে তোলে। হ্যাঁ, সো আজকে রোনালদো নাজারিওকে যখন আমরা গ্রেট বলতেছি, যে উনি আমরা ব্রাজিলিয়ান শক্তির মধ্যে যখন রোনালদোর কথাটা অন্যভাবে তোলা হয়, সে তার ক্যারিয়ারে 50টা ম্যাচ পর তারপরে কিন্তু সেই ইউরোপিয়ান ক্লাবগুলোতে তার ইনফ্লুয়েন্স ঘটাইছে। হ্যাঁ, সেইখানে তুমি এখন দেখো ভিনি তার একদম early। ক্যারিয়ারের 10টা ম্যাচ হয় নাই দেশের জন্য, সে হচ্ছে ইউরোপিয়ান ক্লাবে চলে যাচ্ছে। এবং ভিনির মতো অসংখ্য ব্রাজিলিয়ান প্লেয়াররা যারা অল্প সময়ে ক্যারিয়ারের দিকে টাকার দিক দিয়ে নজর দিতে গিয়ে ক্যারিয়ারটা হারাইতে হয়। এই জন্য কিছু পেতে হলে, ভালো ক্লাব পেতে হলে টাকার দিকে মানে যদি নজরটা থাকে, তাহলে এই যে ওয়ার্ল্ড কাপের এই যে বা দেশের ওয়ার্ল্ড কাপ জন্য স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস করতে না, হবে। বিষয়টা যে মানে পুরোপুরি আমি একমত তা না। কেন? আর্জেন্টিনার হয়ে খেলার আগে কিন্তু মেসি বার্সেলোনায় খেলছে। হ্যাঁ, না কিন্তু এখানে একটা কথা আছে, মেসি যে একটা এক্সাম্পল, তুমি এই এক্সাম্পলটাই আমি তোমাকে, যে তুমি যেহেতু বিরোধিতা করছো, আমি তোমাকে ধরাই দেওয়ার জন্য বলছি। সেম আর্জেন্টাইন যেই ইয়াং প্লেয়ারদের এখন কিন্তু একটা নিষেধাজ্ঞা আছে যে চাইলেই তারা হুট করে ক্লাবে খেলতে পারবে না। যদি কেউ চায়, হচ্ছে ওপেন টু গো, কিন্তু ও আর হচ্ছে মানে কান্ট্রিতে মানে আর্জেন্টিনা বেস হয়ে আসাটা তার জন্য একটু কঠিন। এই জন্য তুমি এখনো দেখবা যে আমরা এনজিওকে দেখতেছি, এনজিও এখনো কিন্তু দেশের জন্য ডেডিকেটেডলি খেলতেছে, রাদার দেন তোমার ইউরোপিয়ান ফুটবলগুলোর চাইতে সময় কম বেশি দেওয়ার চাইতে এইদিকে তার ফোকাস বেশি। কালকে তার একটা স্ট্যাটাস মনে হয় ভাইরাল হয়েছে যে আমি কখনো রিয়াল মাদ্রিদের হয়ে খেলবো না। কেন? তারা হচ্ছে মেসিকে ঘৃণা করে নাকি রিয়াল মাদ্রিদের সমর্থকরা। মেসিকে সবসময় সে কিনতে চেয়েছিল, কিন্তু মেসি কখনো বার্সা ছেড়ে যেতে চায় না, সেটা একটা বিষয়। কিন্তু ব্রাজিলিয়ান বা ল্যাতিন আমেরিকার কথা বলি ভাই, ল্যাতিন আমেরিকার মানে ওরা তো একটু গরিব, তুলনামূলক গরিব। যখন আপনি ইউরোপে বেশি টাকার মানে ছড়াছড়ি হয়, তখন ওই লোভ বলেন বা পরবর্তী সময়ে যখন আপনি একটা মানে দিন শেষে তো ফ্যামিলি, সবাই তো ফ্যামিলি, রাইট। তো ফ্যামিলির জন্য হলো ওরা এটা চুজ করে ফেলে। না, যেটা অস্কার করছে, অস্কার কিন্তু চায়নাতে চলে গেল, তো ও একটা মানে বক্তব্য দিয়েছিল যে আমার দিন শেষে আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি মেম্বার 40 জন, তাদের দিকটা আমার দেখতে হয়। না, এটা তো একটা বড় বিষয়। ধরো তারপরে হচ্ছে যে তোমার এই যে মানে দিন শেষে দেশের জন্য খেলা তো একটা রেসপন্সিবিলিটি, এটা একটা বড় বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে নিজেকে সংযত করে রাখা একটা লক্ষ্যের জন্য। ধরো কালকে আমরা সবাই নিউজটা পড়ছিলাম যে মেসিকে আজকে আমরা ফাইনালে দেখতেছি, বাট এই মেসি ফাইনালের জন্য কত এক বছরের ধরে তাকে সে নিজেকে তৈরি করছে। মানে এই যে লক্ষ্যটা থাকার আসলে ইন্ডিভিজুয়াল চয়েস, যে আমি আসলে কোন দিকে যাব। অস্কার হয়তো তার ইন্ডিভিজুয়াল চয়েসের কারণে যে আমি চায়না চলে যাব, আমার ফ্যামিলি। অনেক খেলোয়াড় চিন্তা করে যে তার ব্যক্তিগত যে সাফল্য সেটাকে প্রায়োরিটি দেবে। অনেক খেলোয়াড় নেয় যে তো ফুটবল প্রথমত দলগত খেলা ভাইয়া, এখানে টিম পারফরমেন্স না থাকলে একজন কেউ কিছু করতে পারবে না। সো টাফ।
তো আর এখানে দলগত খেলা দেখেই কিন্তু এই 11 জন যে স্কোয়াড মানে নামে মাঠে তাদের দেশপ্রেম শক্ত স্ট্রং থাকতে আমাদের আর্জেন্টিনার অনেক অনেক প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আপনারা বিশেষ করে ব্রাজিল সমর্থকরা বারবার ব্যাট বাজ দিচ্ছেন যে না হবে না এই টিম তোমাদের চেয়ে বেশি সব দিক থেকে ক্যাপেবল, ডিফেন্স ভালো, মিডফিল্ড ভালো, কিন্তু দেখেন আজ আমরা ফাইনালে কেন, কারণ আমাদের ওই যে দেশপ্রেম ওরা প্রত্যেকে spirit লড়তে টা কারণে উঠে গেছে দেশপ্রেম আসলে। এই ভাগ্য আর্জেন্টিনার অনেক ফেভার Favour করছে করছে এই নিঃসন্দেহে। tournament। না, নিঃসন্দেহে। ভাগ্যর চাইতে আমি এবার ভাগ্যের কথা বলবো না, কারণ মিতুল তুমি যদি ম্যাচগুলো দেখো, বরং এই যে বারে বল লেগে ফেরত আসা, বারংবার গোলে ট্রাই করা, এবং তারপরে লাস্ট ইংল্যান্ডের ম্যাচটাই বলো, যদি গোল যেটা হইলো, প্রথম গোলটা যেটা হইলো, তার আগে 3টা মিস হইলো না, একটা বারে লাগলো, বারে লাগলো লাগছে, 2টা, একটা পিকফোর্ড save হলো। দুইটা এবং অসাধারণ 2টা খেলেছে। অসাধারণ সেভ করছে। সো মানে ভাগ্যর কথা কি বলবো, মানে ভাগ্য তো খারাপ আমি হইতে তো পারে, বারবারই ওরা একটা try কথা বলছি যে করতেছে। এবারের Final এর আর্জেন্টিনার জন্য কি- টিমটা খেলছে হচ্ছে সেমিফাইনালের সেকেন্ড হাফ, রাইট। মানে যেটা চোখে লাগার মতো। এছাড়া আমার কাছে মানে মেসির পারফরমেন্স যদি আপনি বাদ দেন ফুল ওয়ার্ল্ড কাপে, আর্জেন্টিনার খেলা চোখে টিমের লেগে থাকার মতো কোনো performance-টা কিছু থাকে ছিল না। না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ধরো পুরো টিমটাকে কেউ না কেউ কখনো না কখনো পিক করছে। হ্যাঁ। আর যেদিন মেসি একটু কম খারাপ ভালো খেলছে, তখন অন্য কেউ আইসা এটাই গোলটা তো দিয়ে দিতে দরকার, পারছে। এটার জন্যই তো ডিভাইডে আজকে তারা final। মনে হচ্ছে যে একদম শেষ মোমেন্টামে ধরো তুমি 19টা গোল এখন পর্যন্ত দিছে, এর মধ্যে তো মেসির গোল কয়টা? 8টা 8টা। আর বাকি অ্যাসিস্ট কয়টা ওর? অ্যাসিস্ট 4টা 4টা। হ্যাঁ, 12টা 12টা বাদ দিলাম, 12টার পরে তো আরো 7টা গোল দিছে কেউ না কেউ। ওই 7টা গোলের কারণে তো ব্যবধান তৈরি হয়েছে, কিন্তু 2-1, মানে 3-1। দিন শেষে হয় কি ভাই, ধরেন মেসি তো নাম্বার 9 খেলে না, আমরা দেখেন বেলিংহাম সরি হ্যারি কেন নাম্বার 9 খেলছে, সম্ভবত ভুল যদি না হয় এমবাপ্পেও নাম্বার 9 খেলছে, ওরা কিন্তু সবাই গোল পাইছে। কিন্তু এমবাপ্পে আর্জেন্টিনা তো এখন নাম্বার 10 10। নাম্বার 10 সরি দেমবেলে নাম্বার 10 দেমবেলে- হ্যাঁ, number দেমবেলে 9 নাম্বার 10 খেলছে, এমবাপ্পে নাম্বার 9। সো হয়তোবা সফল হয়েছে কখনো দেমবেলে কখনো এমবাপ্পে, কিন্তু আপনি যদি দেখেন জুলিয়ান আলভারেজের পারফরমেন্স, ওই একটা ভালো গোল নাম্বার হয়েছে, 10 আর 9 এর মাঝে যে খুবই ভালো গোল হয়েছে, যেটা আবার প্রয়োজন spider। ছিল, কিন্তু 2022 সালের যে আলভারেজ। আলভারেজের, সেটা আমি এবার দেখি নাই। লাউতারো সুপার সাব হিসেবে খারাপ না, সেও ভালো করছে, বরং দুইটা- গতবারের তিনটা গোল চাইতে দিছে। ওর এবার খেলা এবারে ভালো করছে। ইমপ্রেসিভ। হ্যাঁ, Even আমরা গতবারে wait করি একটা কখন গোলও super পাইতেছিল sub না, হিসেবে ও আল্লাহ। নামবে, কারণ ও নামলে মনে হয় না at least আমরা ম্যাচ আবার কামব্যাক করব। মানে ও কিন্তু লাউতারো মানে কামব্যাক, ও কিন্তু যেটা ওর সর্বোচ্চ স্পিড দিয়ে খেলতেছে আর কি, যে সর্বোচ্চ দিয়ে উজাড় করে দিয়ে, এটা বোঝা যায়। কিন্তু আনফরচুনেটলি ওর গত ওয়ার্ল্ড কাপে সে গোল পাইতেছিল না, ওর অনেক শট বাড়ি লেগে এদিকে ওদিকে সহজ, এবারও কিন্তু প্রথম 2টা ম্যাচ ও সহজ গোলটা মিস করছে। হ্যাঁ, তো তো এই জন্যই লাউতারোকে বললাম, বলাই হইতেছিল যে ওয়ান অফ দ্য হিগুইন, যে হিগুইন বল ওকে বানায় দিলে ও গোল বানায় দিতে পারতো না, মানে। এবং 2014 ওয়ার্ল্ড কাপে পিছিয়ে পড়ার এটাও একটা কারণ ছিল, হিগুইন ওই ম্যাচটায় মানে 1-1 গোল দিতে পারে নাই। গোল দিতে পারে নাই। সো এই ওকে নিয়ে তো লাউতারোকে বলা হয়েছিল নেক্সট হিগুইন কিনা হয়ে যায় আবার, বাট যাক আলহামদুলিল্লাহ সে গোল পাইতেছে। সে গোল পাচ্ছে। কিন্তু তুমি একটা বিষয় দেখো, যেহেতু আলভারেজের, হ্যাঁ আলভারেজ একটা সত্যি আমি মানি, গত ওয়ার্ল্ড কাপের তুলনায় আলভারেজের যে পারফরমেন্স, সেটা এই ওয়ার্ল্ড কাপে আমি এক্সপেক্ট করছিলাম যে বাড়বে হয়তো, বা যেহেতু আরো পরিণত হয়েছে। রাইট। কিন্তু একটা সিজন হয়তো খারাপ যাইতেই পারে, বরং তুমি লাউতারকে দেখো, লাউতারে গতবার খারাপ ছিল, এবার এবার ভালো করতেছে। ভালো করছে। এনজোকে আমার ম্যাচিউরড মনে হয়েছে গতবারের চাইতে, বেশ ম্যাচিউরড মনে হয়েছে, যে ও আসলে যে ফুটবল যে সবসময় ফোর্সের খেলা না, টেকনিক্যাল কোনো বিষয় আছে, যেটা এই মেসির সাথে থাকতে থাকতে বুঝছে। মেসির কিন্তু ধরো ওই স্পিডের দৌড়ানোর সক্ষমতাই নাই, মানে ওর বয়স হিসাব করে, যে ইয়ামাল যেভাবে দৌড়িতে পারে ও এটা পারে না, কিন্তু ও যে টেকনিক্যাল ওয়েতে খেলে, এইটাই হচ্ছে ডিফারেন্সটা ক্রিয়েট করে। আমার কাছে মনে হয় ভাই এনজোর থেকে ম্যাকেলিস্টারকে আমি আগায় রাখবো। ম্যাকেলিস্টার তো এক্সপেরিয়েন্স, ম্যাকেলিস্টার হচ্ছে আর্জেন্টিনা টিমের ভাই ফুসফুস, হ্যাঁ, আর্জেন্টিনা টিমের ফুসফুস হচ্ছে ম্যাকেলিস্টার। কিন্তু আমি এখন তো ইয়েকেও বলবো, পারাদেস, রোমেরো। পারাদেস এবার আর্জেন্টিনার মনে হয় সেরা মিডফিল্ডার। বলাই গত যায়, ম্যাচে বলাই জুট যায়। বেলিংহামকে যেভাবে সে বোতলবন্দি করে রাখছে, একদম, এটা একদম, একদম একদম, ইনসেন একদম, ব্যাপার। একদম। তো পারাদেসকে নিয়ে আর্জেন্টাইনরা কথা বলে না। না কেউ না আমরা বলার তো কথা সবাই না। না, গত- পারাদেসকে গত- ম্যাকেলিস্টার সবসময় দেখি একটু আড়ালে থেকে যায়, কিন্তু না, এনজোকে না বেশি সামনে আনা হয়। ম্যাকালিস্টার তো এবারও গোল পাইছে, এবং তুমি দেখো যে আমি গত- হাইপের কথা বলছি, গত- ম্যাকেলিস্টার যতটা হাইপ, মানে এনজো যতটা হাইপ পায়, সেটা ম্যাকেলিস্টার পায় না। না ম্যাকালিস্টার আমাদের হাইপটা গতবার, যে আমার কাছে মনে হয়, ধরো আর্জেন্টিনার সমর্থকদের কাছে ম্যাকালিস্টার গতবার যে হাইপে ছিল, এবারও সেম হাইপে আছে, বরং বেশি ভাইয়া এবার বরং hype হ্যাঁ, বেশি। ওর মানে কাছে অনেক আমরা ডিপেন্ডেন্সি ওকে বাড়ে, মানে স্কোয়াডে যখন দেখি তখন যে আমাদের নির্ভর ওপর থাকি, আচ্ছা ঠিক শান্তি আছে, লাগে
লাগে যে না বাবা বরং তুমি match দেখো যে আছে। ওটামেন্ডি যখন নামলো লাস্ট ম্যাচে, ওটামেন্ডি কিন্তু আমাদের ওয়ান অফ দ্য এক্সপেরিয়েন্স প্লেয়ার, এবং ওর যখন নামে মানে ডিফেন্সে যখন মনে হচ্ছে যে ও কিন্তু এই যে মানে ম্যাকালিস্টারের মতোই সব জায়গাতে দৌড়ে পিটা মাইরা বা কিছু কৌশলগত কিছু- কারণে সবাই কিছু খেলে। কিছু ম্যাচে দরকার হয় যে আমি মানে শুধু একটা প্লেয়ারকে নিয়ে আফসোস করতে চাই, সেটা হচ্ছে ডিপল। ডিপলের গত ওয়ার্ল্ড কাপে যেটা দেখছি, সেই ওয়ার্ল্ড কাপের ছিল অনেক নিষ্প্রভ এই ওয়ার্ল্ড কাপে। ভাই ডিপল তো মেসি কোটায় খেলে, খেলুক, মানে ডিপলকে উঠাই দিয়ে যে এই ইয়েকে আপনি নেওয়া হলো। আলমাদা আছে, আপনি নিকো পাস, এখন নিকো বলতে পাসের পজিশনটা মেসির জন্য মানে মেসির কাছাকাছি, তো যার কারণে এটা সাংঘর্ষিক হয়। আর মেসির তো মানে বিকল্প পৃথিবীতে কেউ নেই, আর্জেন্টিনা তো বাইরের কথা। তো দিন শেষে এটা বলবো যে আর্জেন্টিনার এবারের মানে 22-এর ওয়ার্ল্ড কাপের থেকে এবারের ওয়ার্ল্ড কাপের যে টিমটা এটা ফ্লপ যাচ্ছে। হ্যাঁ, মানে সেই ক্ষেত্রে হিসাব করলে তো তোমার আমি ইয়ে তো মার্টিনেজের কথাই বলি, মানে এমি মার্টিনেজ 22-এর এমি মার্টিনেজ আর 26-এর এমি মার্টিনেজ তো এক না ভাই। পার্থক্য আছে। একদমই পার্থক্য এটা আছে, একটা স্বীকার একদমই তো করবো। পার্থক্য আছে। overall মার্টিনেজের মেসির মানে পারফরম্যান্স মার্টিনেজকে বল মারলেই গোল, এটা বিপক্ষ দলের এটা অনেক মানে কষ্টদায়ক, বুঝে নিয়ে আমাদের নিছে জন্য কষ্টদায়ক। যে একটা অন টার্গেট হবে ওইটাই গোল। রাইট। সো আমরা আরেকটা প্লেয়ার নিয়ে কথা বলতে চাই যে গঞ্জালেস। নিকো গঞ্জালেস ও কিন্তু খুবই মানে যতক্ষণ থাকে মাঠের সব দিকে Impact, করে, এবং impact করে। আমরা অনেকে ধরো আমাদের আর্জেন্টিনা সাপোর্টাররা আমরা ডিমারিয়াকে মিস করতেছিলাম অনেকটা সময় প্রচুর। ধরে। তো এই ওয়ার্ল্ড কাপে পুরোটা সময় ধরে আমরা ডিমারিয়াকে মিস করি, কিন্তু সেই ক্ষেত্রে মনে হচ্ছে নিকো গঞ্জালেস এখন ডি মারিয়ার পর্যন্ত অভাব কিছুটা। কিছুটা বলে এখন পর্যন্ত একটা বিষয় হচ্ছে যে ধরো আমাদের যেই মার্ক করা প্লেয়ারগুলো লাইক হচ্ছে যে মেসির পরে এনজো, আলভারেজ, ম্যাক অ্যালিস্টারের কথা যদি বলি, লাউতারের কথা বলি, সবাই গোল পাইছে এক্সেপ্ট ওয়ান, নিকো গঞ্জালেস। সো আমরা সবাই এক্সপেক্ট করতেছি যে ফাইনাল ম্যাচে মারিয়ার মতো একটা গোল দিয়ে আবারও গঞ্জালেস ফিরবে, শুভকামনা থাকবে এবং আপনাদের। গঞ্জালেস সেই মারিয়ার অভাবটা আসলে পূরণ করবে, কারণ ওর স্পিডটা দেখো, ও সব সময় সব জায়গাতে আছে যতক্ষণ নামে। সেই আশা। অ্যাজ এ ফ্যান হিসেবে ভাই আপনি তো আশা করতেই পারেন, কিন্তু স্পেনের যে দল, স্পেনের দল মাত্র একটা গোল মানে কনসিড Concede করছে করছে। ফুল টুর্নামেন্টে। উনাই সিমন একটা চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়াই থাকে। এরপরে হচ্ছে আপনাদের স্পেনের যে চারটা ডিফেন্ডার, Defense, ভাই midfield। ওরা তো মানে এক একজন যোদ্ধা, ওরা ফুটবল খেলতে জানে, ওরা যুদ্ধ করতে গেছে। তার অন্যতম কারণ পাউ কুবার্সি আর হচ্ছে লাপোর্তে, ওরা দুজনের মানে অ্যাকুরেসি পাসের যে ব্যাপারটা, ওরা মেসিরও উপরে আছে। এবং না, আমি উঠতে থাকা মেসিকে না। ছোট করতেছি না, না 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 হতে পারে, হ্যাঁ। কিন্তু পাসিং অ্যাকুরেসিতে। আর তার উপরে যে স্পেনের ফুসফুস রদ্রি, হুম। রদ্রি হচ্ছে এবারের ওয়ার্ল্ড কাপে মানে একমাত্র প্লেয়ার যে 800+ পাস অ্যাকুরেসি ছিল। সো আমার কাছে মনে হয় না ম্যাচটা সহজ হবে। না, আমরা তো অবশ্যই তো সহজ বলছি বলছিও না, আমাদের তো কেউই প্রতিপক্ষ- বলতেছে না, ইভেন প্রতিপক্ষ মেসিও তো অবশ্যই বলছে না। হার্ড। মেসি নিজেও কিন্তু বলেছে কনফারেন্সে যে আমাদের বার্সেলোনার যে তাদের সবচেয়ে বেশি চিনে, সেক্ষেত্রে স্পেনের যে টিম আছে এরা অবশ্যই অনেক কঠিন একটা প্রতিপক্ষ। এই লাস্ট ফাইনাল ম্যাচটা মানে দর্শকরা একটা মানে বেস্ট একটা ম্যাচ, জমজমাট match। শতাব্দীর সেরা একটা ফাইনাল দেখতে যাচ্ছে। মেসি তো নিজেই বলে যাচ্ছে। তো 22-এর ওয়ার্ল্ড সেক্ষেত্রে কাপটা আমরা কি বলবো? করতে পারবে ভাই? 22-এর ওয়ার্ল্ড কাপের যে একটা মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফাইনাল বলা ফাইনাল হয়, ম্যাচ বলা হয়, সেটা মনে হয় না। এইটা মনে হয় না আমার মনে হবে, হয় না, হবে না, ওইটা মানে এটা cross অন্যরকম করবে। অন্যরকম একটা এটা ভাইব এবার চলে অতিরিক্ত আসবে। ছিল। হ্যাঁ, এবারের ওটা- ফাইনালটা কি কিছুটা স্লো মোশন হওয়ার আশঙ্কা 22-এর ফাইনালে করছেন কি? মনে হচ্ছে স্লো heart মোশনের attack চাইতে হওয়ার মতো অবস্থা। হ্যাঁ, স্লো মোশনের চাইতে কৌশলগত স্ট্র্যাটেজিক দিক থেকে ও যেমন টেকনিক্যাল বললো, ব্যাপার স্যাপার এখানে প্রচুর বললো থাকবে, যে- কারণ হচ্ছে দুই টিমই সেম পাসিং গেম, একদম, এবং দুই টিমই পাসিং গেম খেলে। না, পাসিং এ স্পেন এটা আগানো দেখা যাবে আর্জেন্টিনার যে, থেকে। এবং দুইটা হয়? টিমের এক এক ধরনের সক্ষমতা আছে। ও যেটা বললো হচ্ছে যে পাসিং অ্যাকুরেসি থেকে সক্ষমতাটা বেশি স্পেনের টিমের যে প্লেয়ার আছে, Bonding ভালো, তাদের well। আর্জেন্টিনা অধিকাংশ ভাই- হচ্ছে একদম নতুন ফ্রেশ ব্লাড, ওদের যে ক্যাপাসিটিটা সেটা আর্জেন্টিনার যে একাদশ আছে তাদের চেয়ে বেশি, কিন্তু আর্জেন্টিনা যেখানে আছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা এটাই যে বলতে চাচ্ছি। গত- যে এই দলের এই দলের অনেক 17 জন মানে হচ্ছে ম্যাক্সিমাম গিয়ে প্লেয়ারই হচ্ছে গত ম্যাচে ফাইনাল ফাইনাল খেলছে। খেলেছে, গত ম্যাচের 17 জন
ফাইনালে যারা অংশগ্রহণ করেছিল তারা তাদের মধ্যে 17 জন এই ম্যাচে আছে। সো এটা একটা বড় ধরনের প্লাস বড় পয়েন্ট, ধরনের। নার্ভ plus সিস্টেমটাকে point। ধরে রাখার হ্যাঁ, জন্য। এটা ফ্যাক্ট ফেলবে এক্সপেরিয়েন্স এখানে অনেক ম্যাটার করবে, যেগুলো ওরা টেকনিক্যালি বের হয়ে আসতে যাবে, যেটা হচ্ছে স্পেনের হোপসো এখানে আমরা আঘাতটা লাস্ট করব। না, এখানে সেমিফাইনালে ফ্রান্সের এগেনস্টে স্পেন যে খেলাটা খেলছে, ওদের মিডফিল্ড যতটা অ্যাক্টিভ ছিল, দুরন্ত গতির এমবাপ্পে দেমবেলেকে প্রতিবার আটকে ফেলতে পারছে। Right. আমি মনে করি এই কাজটা যদি ফাইনালে আর্জেন্টিনার এগেনস্টে 50%ও করতে পারে, আর্জেন্টিনার জন্য সো মাচ টাফ হবে স্কোর বের করা, ফার্স্ট হাফ Right. হোক সেকেন্ড হাফে। আম, এবং গেমটা আমার মনে হচ্ছে যে ট্রাইব্রেকার পর্যন্ত যাবে ফাইনালটা। ওকে, সেটা আমরা দেখব। যেহেতু ফাইনাল আসলে চলেই এসছে, আমাদের বিশ্বকাপের যে উন্মাদনা চলছে সারা বিশ্বে, দর্শকরা হচ্ছে যে এখন বিশ্বকাপ উপভোগ করতে করতে সেই উন্মাদনা কিন্তু শেষ পর্যায়ে চলে এসছে দর্শক। আমরাও কিন্তু আমাদের যে আয়োজনটা, যে শোটা, সেটাও কিন্তু একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, এবং সেই বিশ্বকাপের উন্মাদনাকে ঘিরেই কিন্তু আমাদের এই আয়োজন, আর্জেন্টিনা নাকি ব্রাজিল। আমি ওয়েলকাম করছি আপনাদেরকে, রাহেলা জ্যোতি আপনাদের সাথে ছিলাম, আমার সাথে আছে দর্শক রয়েছে, আমি আহমেদ রেজা, আমি আর্জেন্টিন সমর্থক। নুসরাত জাহান রিচি, আর্জেন্টিনার সমর্থক। আমি রাকিবুল ইসলাম মিতুল, ব্রাজিল সমর্থক হলেও আজকে এসেছি স্পেনের সমর্থক হিসেবে। আমি আসাদ আজিম, আমি ব্রাজিল সমর্থক হিসেবে এসেছি। দেখলেন Yay! দর্শক, বহুরূপে, কত রূপে বহুরূপী, কত রূপে Exactly, বহুরূপী। exactly. আমার ফেভারিট টিম হচ্ছে বার্সেলোনা, আমি স্পেন করতেই পারি। তাই হ্যাঁ, না ঠিক আছে ঠিক আছে ঠিক না না আছে। ঠিক আছে, ভালোই লাগছে। কেউ নাই, কি করবে, কেউ তো নাই। আচ্ছা তাদের রিচির আমরা- কাছে আমার একটা প্রশ্ন, আমি রিচিকে একটা প্রশ্ন করি। আচ্ছা আপু, তুমি হচ্ছে আর্জেন্টিনার সাপোর্ট করো, ঠিক আছে, তারপরে বললে যে স্পেন হচ্ছে তোমার আর্জেন্টিনার পরে ওটা হচ্ছে পছন্দ। গত ম্যাচে হচ্ছে তুমি স্পেনকে সাপোর্ট করেছিলে, জি। এখন ফাইনালে তুমি কাকে সাপোর্ট করবে? অবশ্যই আর্জেন্টিনার উপরে তো কোনো কথাই নেই। আমি মেইনলি স্পেনকে সাপোর্ট করেছি মেসির কারণে, কারণ মেসি বার্সেলোনাতে খেলেছে, আর ক্লাব ফুটবলে আমি বার্সেলোনাকে ফলো করি, এই কারণেই স্পেন। কোনো দুই টিম থাকবে যেখানে স্পেনের অপোজিটে যে আর্জেন্টিনা বাদে যে কোনো টিম থাকে, আমি স্পেনকেই সাপোর্ট করবো। বাট যখন চলে এসেছে আর্জেন্টিনা, সো এখানে স্পেন কেন কিচ্ছু করতে পারবে না, কিন্তু এই যে মেসি আর ভাই একটা আর্জেন্টিনা। সময় তো মেসিকে মানে অফার করা হয়েছিল যে স্পেনের জন্য খেলা। এখন মেসি যদি স্পেনে খেলতো আপনি কোন দলের সমর্থক হতেন? কারণ গুড কোশ্চেন, এবার বুঝবো যে আপনি খাঁটি আর্জেন্টাইন সাপোর্টার না মেসি সাপোর্টার। মেসি সাপোর্টার, দেখেন মেসি যদি স্পেনও খেলতো, অবশ্যই ওর যে ক্যাপাবিলিটি বা ও যে গড, না, আপনি- সেটা কিন্তু স্পেনেও হতো। আপনি প্রশ্ন অবশ্যই থেকে- হতো। প্রশ্ন থেকে অবশ্যই সরে খেলোয়াড় There are no হিসেবে- doubt. না, আমি খেলোয়াড় হিসেবে অবশ্যই না, কিন্তু মেসিকে এই support প্রশ্ন- করতাম, দল প্রশ্ন- হিসেবে আর্জেন্টিনা। শোনো, এটা প্রশ্নের চেতে মানে সমর্থকদের প্রশ্ন করার চেতে খেলোয়াড়কে প্রশ্ন করাটা খুব জরুরি। একটা হচ্ছে যে ও তো আসলে বাইছা নিছে যে তার বেসিক রুটটা কোথায়। হ্যাঁ, তার রুটটা হচ্ছে আর্জেন্টিনা, সেটা তো সে বুঝলো এবং সে আর্জেন্টিনার জন্যই খেললো, এবং এখনো সে শেষ মানে বিন্দু দিয়েও তার আর্জেন্টিনার জন্য সে লড়াই করে যাচ্ছে। এই যে দেশপ্রেম, তো এই দেশপ্রেম তো আসলে হ্যাঁ স্পেন তাকে সব বড় করেছে, কিন্তু তার তো দেশ আর্জেন্টিনা, দেশ আগে। সো দেশ আগে। একদম, মানে আর্জেন্টিনাকেই তো হচ্ছে মেসি তো রিপ্রেজেন্ট করছে, একদম। পুরো বলা যেতে পারে মেসিটাই আর্জেন্টিনা। জীবনটা দিছে বার্সা। তবে মেসির জীবনটা দিছে না, বার্সা। তবে এই যে আর্জেন্টিনা এবং বার্সা স্পেনের মধ্যে যে ম্যাচটি হচ্ছে, এটা যে রিগড বলা হচ্ছে অনেকটা সময়, যে ফিফাকে আমরা টাকা দিছি, এবং এটার টাকার দেওয়ার একটা তথ্য আমার কাছে আছে। এই তথ্য আমাকে শুনবা নাকি আমার কাছে পরিসংখ্যান আছে, কিছু পরিসংখ্যান আগে শুনবা? কোনটা ভাই আগে তথ্য শুনতে চাই ভাই। তথ্য মানে এই যে কিভাবে টাকা দিয়ে দিলেন। লেনদেন সম্পর্কে লেনদেন এই যে সম্পর্কে। মানে এটা খুব আর্জেন্টিনা একটা একটা গোল, interesting। আর্জেন্টিনা একটা গোল খেলে ফিফার যে না, এটা একটা মজার ইনফান্তিনোর বিষয়, চেক মজার মানে বিষয় আছে। মজার চোখ মুখ বিষয় কালো হচ্ছে হয়ে যে যায়। মজার বিষয় হচ্ছে যে এই যে আর্জেন্টিনা এবং স্পেনের ম্যাচটা 2026 সালের 19 জুলাই বাংলাদেশ সময় তারিখ অনুযায়ী 20 জুলাই অনুষ্ঠিত হবে। এটা কিন্তু আরো 20 বছর আগে প্ল্যান করা হয়েছে। ফিফা কিন্তু এটা 20 বছর আগে করছে। কেমন করে করছে? 20 বছর আগের একটা ভাইরাল ছবি, 19 বছর আগে, বেসিক্যালি 19 বছর আগের একটা ছবি ভাইরাল হচ্ছে। তো সেই ছবিটা ভাইরাল, ছবিটার মধ্যে কারা কারা আছে? লামিন ইয়ামাল আর মেসি। লামিন ইয়ামাল এবং মেসি। একদম। এখন তো 19 বছর পরে সেই ছবিটায় যখন আগে যখন ছিল সেই ছবিটার দুইজনের ছবি ছিল, একজনের মেসি ছিলেন আর একজন লামিন ইয়ামাল ছিলেন। তো মেসির বয়স ছিল তখন কত? মেবি 19-20। 20। 20 ছিল? 20, হ্যাঁ, হ্যাঁ, 20 ছিল, 20 20। আর লামিন ইয়ামালের তখন বয়স ছিল 3 মাস। 3 মাস, মানে 1 বছরের মতো আর কি। তো আজকে থেকে 19-20 এই 20 বছর বয়সী
যে প্লেয়ারটা লামিন ইয়ামালকে গোসল করাচ্ছিল, তো 19 বছর পরে তার বয়স কত? 39 39, তাই না? কত বছর ডিফারেন্স? 20 বছরের ডিফারেন্স। না, না। ও 19 বছরের 19 difference। 19 বছরের বছরের ডিফারেন্স। বরাবর। আচ্ছা বললো, এখন কি জানাবো আমাকে একটু যে লামিন ইয়ামালের জার্সির নাম্বারটা কত? জার্সি 19। 19 না? আচ্ছা এটাও বাদ দিলাম। মেসি যখন 20 বছর বয়সে লামিন ইয়ামালকে কোলে নিয়ে গোসল করাচ্ছিল, তখন তার জার্সি নাম্বার কত? 19। 19। ও আল্লাহ, দেখছো কেমনে ফিফা রিচ করছে এটা, মানে চিন্তা করতে পারো। আচ্ছা তাও বাদ দিলাম, ও তাও বাদ দিলাম। এই যে 20 তারিখ যে খেলাটা হবে বাংলাদেশ সময় এবং 19 তারিখ ইউএসএ সময়, US এর সময়। এইটা কেমন কেন হয়েছে বলো? ওই যে এই 19 এর সাথে কনস্পিরেসি থিওরি মেইনটেইন করে বাংলাদেশের সমর্থকরা যেহেতু বেশি টাকা দিতেছে, হ্যাঁ, এই জন্য এই 1 মাইনাস করে দিয়ে তারপর 19 করা হয়েছে, এবং এই জন্য হচ্ছে 19 জুলাই ফাইনাল হচ্ছে, এবং এইটার প্ল্যান করা হয়েছে ঠিক 19 বছর আগে। ফিফাই প্ল্যানটা করছে এবং লামিন ইয়ামাল এবং মেসিকে নিয়ে, যে তারা একটা 19 বছর পরে ফাইনাল খেলবে, এবং এইভাবে ম্যাচ যাবে, রাউন্ড অফ 16 যাবে এইভাবে, রাউন্ড অফ 32 এইভাবে যাবে, প্রথম রাউন্ড এভাবে যাবে, সেকেন্ড রাউন্ড এভাবে যাবে, এবং সেখান থেকে ব্রাজিলকে এইভাবে বাদ দেওয়া হবে। এইগুলো সব প্ল্যান ভাই, মানে কাদের সাথে কি খেলতে আসছেন, মানে হইলো কিছু। আচ্ছা, মানে আপনারা টোটালি ফিফা নিয়ে বসে আছেন। আমি তোমাকে এর চেয়ে বড় প্রমাণ আর কি না, দিব? এটা তো আমরা মেনে নিছি যে মেনে আর্জেন্টিনা নিছো? ফিফা একটা এটা ওয়ার্ল্ড অঙ্গরাজ্য ওয়াইডই এখন হিসেবে এই আছে। জন্য ভাইয়া দ্রুত হচ্ছে Established হয়ে ব্রাজিলকে গেছে। বলেন যে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে, শুধু আচ্ছা। প্রত্যেক বছর হেক্সা করে না চিল্লায়, হচ্ছে যেভাবেই হোক দীর্ঘমেয়াদী। এখনো তো 50 মনে হয় হোক। পিছানো আছেন না, ট্রফিতে পিছানো আছেন। ট্রফি তো আমরা আপনাদের চেয়ে এগিয়ে আছি। আপনাদের তো 3টা জুলেখা বেগমে, ও জুলেখা, আপনারা ওইটা 2টা ওয়ার্ল্ড কাপ, ওইটা আমাদের অলরেডি 3টা। ওই যে জুলেখা বললেন না, এখানে আবার একটা প্রবলেম আছে। আর্জেন্টিনা ওই জুলেখা ট্রফি খেলার মতো মানে যোগ্যতা না, হারাইছে। এই জন্য এটা ভুল প্রয়োজন বোধ বলছো। করি এর মধ্যে জুলেখা ট্রফির মধ্যে 3টা কিন্তু আর্জেন্টিনা বাদ বয়কট করছে। কিন্তু কোয়ালিফাইতে করতে পারে না, না, সেটা তো মানে সত্য। কি বয়কট করছে তো? বয়কট করছে, কোয়ালিফাই করতে পারে না। মধ্যে বয়কট, তুমি যে পারফরম্যান্সের কথা বলতেছো, যে তোমরা যেভাবে নিছো, এটা তো এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যায় কিভাবে ওয়ার্ল্ড কাপ জিতছো। প্রথম কথা হচ্ছে যে সময় এই সময়ের মধ্যে কয়টা ওয়ার্ল্ড কাপ হইছে? এখন পর্যন্ত যদি 23টা টোটাল হয়, 23টা, তো এর মধ্যে ওই সময়ের মধ্যে 1986 সাল পর্যন্ত কয়টা ওয়ার্ল্ড কাপ হইছে? ধরো 10টা। হ্যাঁ, 10টার মধ্যে 3টা বয়কট করছে। আর বাকিগুলোর পারফরমেন্স দেখো, বাকিগুলো সবগুলো তার মধ্যে 3টা সেমিফাইনাল খেলছে, ফাইনাল খেলছে। মানে আর্জেন্টিনা কি ট্রফির আর্জেন্টিনা জন্য 1930 মানে ট্রফির জন্য খেলে নাই নাকি অন্য কোনো কারণে? না না, যে ওই ট্রফিটা বিশ্বকাপের মতো না, এই জন্য আমি খেলবো তোমার না। কথা হচ্ছে যে ওইটা তো আসলে ওয়ার্ল্ড কাপের মানে তুমি যে ওয়ার্ল্ড কাপের যে একটা ফিগার, যে এটা শেপ দেওয়া হয়েছে, ওয়ার্ল্ড কাপের শেপেই তো নাই ওটা। বর্তমানে যে ওয়ার্ল্ড কাপের যে শেপটা, এটা যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে কি আর্জেন্টিনায় 3টা মানে স্টার উঠে যাবে? না, সেটা তো ওয়ার্ল্ড কাপও থাকলো না। Count- এটা ইতিহাস এই আছে। ওয়ার্ল্ড কাপের একটা লিগেসি, এটা তৈরি হয়েছে, এটা 1990 সাল থেকে তৈরি সেটা তো হয়েছে। change তার হতে আগে- পারে। তার আগে যেগুলা, সেটা চেঞ্জ হতে পারে না, আগামীতে তো চেঞ্জ হতেই পারে। চলো আমরা কিছু তথ্য জানাই রাখি। এখন পর্যন্ত কতগুলা খেলোয়াড় ওয়ার্ল্ড কাপে অংশ নিচ্ছে তুমি জানো? না ফুটবল ইতিহাসে এ পর্যন্ত 8,975 জন খেলোয়াড় বিশ্বকাপে অংশ নিয়েছে। কিন্তু এর মধ্যে একটা ডিফারেন্স আছে। কিন্তু এর মধ্যে লিওনেল মেসি হতে যাচ্ছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি, একমাত্র খেলোয়াড় যিনি 3টা বিশ্বকাপে একদম শুরুর একাদশ থেকে মাঠে নামবেন, এবং তিনি ইতিহাসের প্রথম এবং সর্বকালের সেরা। নিঃসন্দেহে মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো কথা নাই, যেহেতু কিন্তু শ্রেষ্ঠত্ব আর্জেন্টিনার শ্রেষ্ঠত্ব নিয়ে কথা আছে। নিয়ে- যেহেতু মেসির শ্রেষ্ঠত্ব টিম নিয়ে কথা নাই, আর্জেন্টিনা মেসির না, শ্রেষ্ঠত্ব মেসি নিয়ে নিয়ে কথা আর্জেন্টিনা। নাই, সবাই বলছে এটাই কি মেসির শেষ, এটাই কি মেসির শেষ। এটা নিয়ে স্কলানি গতকালকে একটা জবাব দিয়েছেন। উনি বলেছেন যে রোববারই মেসির শেষ বিশ্বকাপ হবে কিনা, ম্যাচ কিনা, সেটা আমি জানি না, সেটা তাকেই জিজ্ঞেস করতে হবে, কারণ সে আমাদের সব সময় নতুন কিছু দিয়ে চমকে দেয়। এখন 43 বছর বয়সে একটা লোক যদি আবার খেলতে আসে, বিশ্বাস করেন অবাক হবেন না, কারণ মেসি আসলেই এভাবে চমকে দেয়, আসবে। সবাইকেই ভাই, চমকে আজকের দেয়। প্রোগ্রামে আমি বলে গেলাম আসবে। আর্জেন্টিনার 30 সাল বিশ্বকাপ খেলবে। আর্জেন্টিনা তো মেসি নির্ভর। দিন শেষে আমি ওই একটা জিনিসই মানে আমাকে ভাবায় যে মেসি চলে গেলে এই দলটার কি হবে। এখানে একটা বড় এবং করে আমাকে prescription ভাবা আছে, এই বুঝছো? দলটার এই- সমর্থকদের কি হবে? না, এই নব্বই এটা একটা গজের একটা prescription ফ্যান আছে। বেস, তোমাদের এই প্রেসক্রিপশনটা, তারা কতটা হতাশ হবে? এই প্রেসক্রিপশনটা তোমাদের একটু টেনশনে ফেলবে। কি হয়েছে কেন? জানো? ধরো 43 বছর বয়সে হইলেও তো তার অ্যাবিলিটি থাকবে, সক্ষমতা থাকবে, তাই না? সো মেসি যেটা করবে, স্কলানি এখন যেটা বাইরে থেকে করতেছে, সেটা সে অন ফিল্ডে করবে। অন ফিল্ডে করবে, মানে এবং সেটা এখনই কি- কিন্তু করতেছে, এখনো করতেছে ইনফ্যাক্ট। তার মানে তখন ও করবে কি, যে ওই স্কলানি এখন যেটা করতেছে মাঠের বাইরে থেকে, সে তো মাঠের মধ্যে বসে সেরা মানে সেরা প্লেয়ারই যে সেরা কোচ, সেটা কিন্তু ম্যারাডোনার অন্যতম একটা উদাহরণ হয়ে আছে। রাইট, ঠিক আছে, তো মেসি
কোচ হিসেবে যে সে সেরা হবে না না, আমি বা কোচ হিসেবে আমি বলছি যে ও কোচ মধ্যম হিসেবে সেরা মাঠে থেকে ব্যাপার না। যেভাবে খেলাটা বুঝে ও, আচ্ছা। এটা তো স্কালোনিও বুঝে না। 22 সালেও কিন্তু অনেক মেসি যেটা তো ভাই, যেটা আমার একটা পরামর্শ দেওয়া এই হচ্ছে, ব্যাপারটা সেগুলো নিয়ে আগে করেছে। একটা বিষয়টা হচ্ছে কথা, যে একটা কোচ হচ্ছে মাঠের বাইরে একটা আর টিম একটা যদি কোচ মাঠের মধ্যে মাঠেই খেলবে। অন মাঠেই ফিল্ড খেলছে। অ্যাক্টিভরা একজন কোচের সমমান প্লেয়ার নিয়ে খেলে, তাদের কেন 80 মিনিটের পরে গিয়ে খেলার একদম ক্লোজ মোমেন্টামে স্কোর করতে হয়, স্কোর বের করতে হয়? এটাই তো এবারে তাহলে এই কোচের এটাই কোচ হিসেবে কি মেসি ফ্লপ হবে? না, ফ্লপ এবারে এটার World একটা Cup তো- উদাহরণ এবারে ওয়ার্ল্ড কাপে এই দুইটা লাইনই শিখছি ভাইয়া, বিশ্বাস করো প্রত্যেকবার ওয়ার্ল্ড কাপে কামব্যাক যে এভাবেও ফিরে আসা যায় আর্জেন্টিনার খেলা দেখে, আর তোমাদের খেলা দেখে ভাবছি যে এভাবেও পোল্টি মারা যায়। যদি ফাইনালে কামব্যাক থিওরিটা আর কার্যকর না হয়, ব্যর্থ হয়, এটা কি হারবে, বড় ট্র্যাজেডি হবে, ইতিহাসের Tragedy সেরা হোক। ট্র্যাজেডি? ট্র্যাজেডি হওয়ার হোক। কিছু মেনে নাই, নিবেন আমাদের যে সবকিছু আছে মেসি তো আমাদের। বলে দিছে যে আমি আমার বিশ্বকাপ জার্নি গত বছরই কমপ্লিট করে ফেলছি, এই যেটা খেলতেছে এটা বোনাস। হ্যাঁ এটা bonus। এটা ঠিক এবং আছে এই কিন্তু তোমাদের জন্য কাপটাও আর- যদি আমার কাছে মনে হয় এই কাপটাও যদি মেসি পেয়ে যায়, ওর হাতে ওঠে, তাহলে এটা কিন্তু অবাক হওয়ার মতো কিছু না, কেননা এই এরকম আরো 5টা কাপ ডিজার্ভ করে মেসি। এটা যদি মেসির ক্ষেত্রে আপনি এবং বলেন। সেইখানে একটা পরিসংখ্যান আছে জ্যোতি, সেটা হচ্ছে পরিসংখ্যানটা তোমাদের এগেইনস্টে যাচ্ছে। যদি তুমি আচ্ছা, স্পেনের সাপোর্টার একজন, স্পেনের জন্য দুঃসংবাদ হচ্ছে টাক মাথার কোনো কোচ এখন পর্যন্ত বিশ্বকাপ জিতে নেই। সেক্ষেত্রে আরেকটা বিষয় আছে, এটা আবার আর্জেন্টিনার জন্য মানে খুবই ভয়াবহ একটা বিষয় যে যে মানে রেফারি থাকবে তার অধীনে আর্জেন্টিনা কখনো জিতে নাই। হ্যাঁ, জিতে নাই, জিতবে এবার। জিতবে, এবার এবার তো record সব ভাঙা। রেকর্ড, মেসি তো মাঠে এবার নামেই তো record সব ভাঙার জন্য। রেকর্ডই তো মানে ভাঙার জন্য মেসি মেসি। অ্যাকচুয়ালি না এখন থেকে আবার ভাই টাকের একটা হতে পারে যে সে নিজে একটা record। লা ফুয়েন্তের থেকেই শুরু হবে আপনার আচ্ছা, হইতে টাকে, পারে, পরবর্তীবার কোনো সমস্যা নাই। গার্দিওলাও হতে পারে। গার্দিওলা যেহেতু ন্যাশনাল টিমে আসছে, তো দেখা যাক। রাইট, হইতে পারে। এবং যখন আমরা টাক নিয়ে কথা বলছি, আরেকজন টাকুর কথা বলতে চাই, জিয়ানি ইনফান্তিনো, যিনি ফিফার প্রেসিডেন্ট। তিনি আসলে একটা কথা আর্জেন্টিনার বলছেন। প্রেসিডেন্ট ভাই তিনি একই একটা সাথে কথা আর্জেন্টিনা, বলছেন, ঠিক, 2026 বিশ্বকাপ শুধু ইতিহাসের সেরা বিশ্বকাপই নয়, এটি অন্যতম সেরা এক মিলন মেলায় পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের জয় হয়েছে, ফিফার জয় হয়েছে, বিশ্বকে ঐক্যবদ্ধ করার স্মৃতি আমরা চিরকাল মনে রাখবো। অর্থাৎ তিনি বিভিন্ন দলের খেলোয়াড়দের যে ঐক্যবদ্ধ করার যে প্রয়াসের কথা বলেছেন, সেটিকে আসলে বলেছেন। আমরা একটু মেসির কয়েকটা সংবাদ সম্মেলন হয়েছে এবং সেখানে তিনি বেশ কিছু কথা বলেছেন, সেটিকে একটু শুনে নিতে পারি কিনা ছোট করে একটু জানিয়ে দিচ্ছি। লিওনেল মেসি, অধিনায়ক আর্জেন্টিনা ফুটবল দল, তিনি বলেছেন, আমরা একটি লড়াকু দল, আমরা জিততে পছন্দ করি, কিন্তু এটি একটি দলীয় খেলা, এখানে প্রতিপক্ষও খেলে এবং সবসময় জেতা সম্ভব নয়। ছোটবেলা থেকেই আমি শিখেছি যে জয়ের চেয়ে হারের ব্যবধানেই বেশি থাকে এবং এটাই আমাকে একজন মানুষ ও খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। লিওনেল মেসি আরও একটি প্রশ্নের জবাবে বলেছেন যে আমাদের কোচ যেমনটা বলেছিলেন, আমরা ফুটবল খেলে বড় হয়েছি এক বুক আবেগ আর খেলার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে। আমাদের উদ্দেশ্য ছিল সবসময় খেলাটা উপভোগ করা এবং আনন্দ পাওয়া, তা সে যে জায়গায় হোক না কেন, সেটা স্কুলের মাঠ হতে পারে, রাস্তা হতে পারে, কিংবা কোনো দল হতে পারে। যেমনটা আমরা সবাই ছোটবেলায় পাড়ার কোনো দল থেকে শুরু করেছিলাম। আমার মনে হয় আমরা কখনোই চাপ নিয়ে ভাবিনি, আমরা এটাকে খুব স্বাভাবিকভাবে নিয়েই শুধু খেলে যাওয়ার আনন্দে আছি। এবং শেষ যেই প্রশ্নটি সেটি একটি লামিন ইয়ামালকে নিয়ে অনেক কথা হচ্ছে, তাকে নিয়ে একটি মন্তব্য তিনি করেছেন। লামিনে একজন অসাধারণ খেলোয়াড়, আমি ওকে খুব কাছ থেকে অনুসরণ করেছি, কারণ ও এমন এক ক্লাবে খেলে যাকে আমি মনে প্রাণে ভালোবাসি এবং সবসময় তার মঙ্গল কামনা করি। মাত্র 19 বছর বয়সেই ও বিশ্ব ফুটবলের একজন আদর্শ হয়ে উঠেছে। ওর সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে, ওর সামনে আজ ঐতিহাসিক কিছু অর্জনের দারুণ সুযোগ রয়েছে। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন এইবার অন্তত সে সেটা না পায়। ওর জন্য শুভকামনা রইল। ভাই শুভকামনাও জানালো, আবার মানে না তাকে পাইলে থ্রেটও দিয়ে তাও দিল, বললো। তাকে হ্যাঁ, নিরাশ করা হলো। এটাই তো আচ্ছা, প্রতিপক্ষ এটাই তো না। প্রতিপক্ষ তো এটাই বলবে নাকি? না, যেহেতু একটা বাচ্চাকে সে গোসল করাইছে, তাকে তো একটু বাচ্চা- ছাড় দিতেই খেলায় তো পারে। কে হ্যাঁ। প্রতিপক্ষ? খেলায় সবাই সমান। না, এই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা আর্জেন্টিনা খেলায় সবাই সমান। তাহলে কি স্পেন চাচ্ছে আর্জেন্টিনা ছাড় দিক, তারপর তারা ওয়ার্ল্ড কাপ জিতুক, না খেলে না জিততে না না, চায়? স্পেন না। ছাড় দিয়ে আর্জেন্টিনা তাহলে কেন কাপ বলছেন নিতে হবে, মেসি বিষয়টা ছাড় এমন দিক না। আর করি আমাকে? এই পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে টুর্নামেন্ট জুড়েই স্পেন সবচেয়ে ভালো পারফর্ম করা বাচ্চা একটা দল, ছেলেকে তো থ্রেট ব্যালেন্স দিচ্ছে ভাই। টিম। তবে একটা একেবারেই threat ছিল একটা না এটা। মানে মজার বিষয় হলেও আমি জানি না এটা ঘটবে কিনা, বিশেষ করে মার্টিনেজ এবং হচ্ছে কুকুরেয়ার মধ্যে। কুকুরেয়া বলছে বিশ্বকাপ জিততে পারলে পরের দিনই জাতীয় দল থেকে অবসর নেবে। এদিকে আবার মার্টিনেজ বলেছে আমরা যদি টানা দুটি বিশ্বকাপ জিতি তাহলে আমি অবসর নেব। অর্থাৎ যে কোনো একজন অবসর নিচ্ছে। যদি তাদের কথা রাখে তাহলে যে কোনো একজন অবসরে চলে যাবে, মার্টিনেজ অথবা কুকুরেয়া। কুকুরে মনে হয় আরেকটা কথা বলছে যে যদি সে চ্যাম্পিয়ন হতে পারে, স্পেন চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে লাফুয়েন্তের ট্যাটু শরীরে আঁকবে। তাই নাকি? তার মানে হচ্ছে বেস্ট 11-এ থাকতে চায় আর কি।
না বেস্ট 11 এমনিতেই থাকে কুকুরিয়া ভাই পুকুরে জোর আমাদের খেলা খুব প্রতিটা ভালো লাগছে ম্যাচে ওর, হ্যাঁ। প্রতিটা ম্যাচে সে দুর্দান্ত পারফরমেন্স করছে আর স্পেনের শক্তিটাই হচ্ছে দলগত পারফরমেন্স আচ্ছা আমরা আর্জেন্টিনা যেমন মেসি নির্ভর কিন্তু স্পেন হচ্ছে দল দলগত নির্ভর, পারফরমেন্স বিশেষ করে লেটস সি কি হবে। আমরা আমাদের শোয়ের একদম তবে আজকেও কিন্তু আসলে একটা ম্যাচ রয়েছে যেটি নিয়ে আমরা আসলে কথা বলি নেই, যে আজকেও কিন্তু তৃতীয় স্থানে নির্ধারণী ম্যাচ রয়েছে এবং সেই তৃতীয় স্থানে নির্ধারণী ম্যাচ নিয়ে আমাদের কাছে বেশ কিছু তথ্য রয়েছে, সেইটি আমরা একটু জানিয়ে রাখতে চাই। যদি আমরা কোনটা দিয়ে এটা শুরু করতে চাই, এই জায়গা থেকে আমরা শুরুটা করতে চাই। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স ও ইংল্যান্ড এখন পর্যন্ত মোট 3বার হচ্ছে মুখোমুখি হয়েছিল এবং এর মধ্যে ইংল্যান্ড জয়লাভ করেছে 2বার, ফ্রান্স জয়লাভ করেছে 1বার। 1966 বিশ্বকাপে গ্রুপ পর্বে ইংল্যান্ড 2-0 গোলে ফ্রান্সকে পরাজিত করেছিল এবং 1982 বিশ্বকাপে গ্রুপ পর্বে ইংল্যান্ড 3-1 গোলে ফ্রান্সকে হারিয়েছিল এবং 22-এ এসে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 2-1 গোলে ইংল্যান্ডকে পরাজিত করেছিল। ঠিক এইখানেই আবার বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে তৃতীয় স্থান নির্ধারণী যে ম্যাচগুলো রয়েছে সেইটিরও কিছু তথ্য আমাদের কাছে রয়েছে এবং স্মরণীয় ঘটনাও রয়েছে। আমরা একটু জেনে নিতে চাই, দ্রুততম গোলের একটা ঘটনা আছে। 2002 সালের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তুরস্কের হাকান শুকুর মাত্র 11 সেকেন্ডে গোল করে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম গোলের অবিশ্বাস্য রেকর্ড করেন। একক আসরে সর্বোচ্চ গোল 1958 সালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের জাস্ট ফন্টেন পশ্চিম জার্মানির বিপক্ষে 4টি গোল করেছিলেন। এর ফলে এক বিশ্বকাপ আসরে তার মোট গোল সংখ্যা দাঁড়ায় 13টি, যা আজও বিশ্বকাপের এক আসরে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল করার রেকর্ড। গোল্ডেন বুটের ভাগ্য নির্ধারণ। জি, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পারফরমেন্স অনেক সময় টুর্নামেন্টের শীর্ষ গোলদাতার ট্রফি গোল্ডেন বুট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2010 সালে যেমন জার্মানির থমাস মুলার, 1998 সালে ক্রোয়েশিয়ার ডেবর সুকর, 1990 সালে ইতালির সালভাতোর সিলাসি, 1938 সালে ব্রাজিলের লিওনিদাস এই ম্যাচে গোলের সুবাদেই শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন, যেটা সুযোগ থাকবে এবার এমবাপ্পের। দেখা যাক কি হয় এবং হ্যারি কেনেরও একটা কাছাকাছি যেহেতু আছে, ডেম্বেলেরও সুযোগ আছে। লেটস সি। আমাদের কাছে আরও ফুটবল বিশ্বকাপ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স এবং ইংল্যান্ডকে ঘিরে আরও কিছু তথ্য রয়েছে, সেটি একটু জানতে চাই। আসাদ, বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে ফ্রান্স মোট 3বার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেছে, আজ রাতে চতুর্থবারের মতো খেলবে। 1958 বিশ্বকাপ ফ্রান্স প্রথমবারের মতো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে পশ্চিম জার্মানির বিপক্ষে। সেই ম্যাচে তারা 3-6 গোলের ব্যবধানে বিশাল ব্যবধানে জয়লাভ করে। ওই ম্যাচে ফরাসি তারকা জাস্ট ফন্টেইন একাই 4টি গোল করে ইতিহাস গড়েন, যা বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড হিসেবে অটুট রয়েছে। আর 1982 বিশ্বকাপে সেমিফাইনালে পশ্চিম জার্মানির কাছে হারের পর ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হয়। সেই ম্যাচে তারা 3-2 গোলে হেরে চতুর্থ স্থান থেকে আসর শেষ করে, যেটি অনুষ্ঠিত হয়েছিল স্পেনে। তারপরে 1986 বিশ্বকাপ, রাইট? সেটি কি হয়েছিল যদি? বেলজিয়ামের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর লড়াইয়ে 4-2 গোলে জয়লাভ করেছিল। এর ফলে তারা দ্বিতীয়বারের মতো ব্রোঞ্জ পদক জয় করেছিল এবং 2026-এ উত্তর আমেরিকার সেমিফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়ে আজ রাতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে দুজনই, মানে দুটো দল, এবং সেই ম্যাচ কিন্তু আজ রাত 3টায় অনুষ্ঠিত হবে একদম মায়ামি যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে। সেটি রাত 3টায় অনুষ্ঠিত হবে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় স্থানীয় নির্ধারণী ম্যাচটি, এবং সেই ম্যাচের আসলে ফলাফল কি হতে পারে সেটির প্রেডিকশনটা আমরা করে ফেলছি। যেহেতু আমাদের এখানে প্রেডিকশনের আগে ছোট্ট একটা স্টার্ট বলি। এবার ফুটবল ইতিহাসে কখনোই ইংল্যান্ড তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয়লাভ করতে পারেনি। লেটস সি আজকে কি হয়। সো কে করবে ভাই করো। ঠিক আছে, কে জিতছে আমাদের লটারির মাধ্যমে আয়োজনে আমরা দেখে নিতে চাই কে ইংল্যান্ড অথবা ফ্রান্স। ফ্রান্স আসলে কম্পারেটিভলি এগিয়েও আছে এবং তারা এখন পর্যন্ত যে র্যাঙ্কিংয়েও আসলে ইংল্যান্ডের চেয়ে এগিয়ে আছে। সো লেটস সি যে তারা আসলে ম্যাচটাতে কি করে, এবং সেই ম্যাচের গোলের ব্যবধান হয়তো 2-3 হতে পারে বা 3-2 হতে পারে, 2-1 হতে পারে। দেখা যাক। আমরা একদম শেষ দিকে যেহেতু রয়েছি, আজকের কুইজ পর্বে চলে যাব।
জি, আমাদের শুরুতেই জানাবো গতকালের কুইজ এবং গতকালের বিজয়ী যিনি হয়েছেন তার নাম ঘোষণা করব। আমাদের গতকালের কুইজ ছিল বিশ্বকাপ ফুটবল 2026-এর প্রধান রেফারি হিসেবে ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন কে। আমাদের অপশন ছিল 4টি। অপশন এ মোহাম্মদ আল কালাফ, অপশন বি স্লাভকো ভিনচিচ, অপশন সি আন্দ্রাস কোভাচিচ, অপশন ডি তোমাস ক্লানচনিক। গতকালের কুইজ বিজয়ী হয়েছেন আহমেদ রাজন শাহ নেত্রকোনা থেকে। আর কংগ্রাচুলেশন ব্রাদার। আমাদের সঠিক উত্তরটি ছিল স্লাভকো ভিনচিচ। আহমেদ রাজন শাহ নেত্রকোনা থেকে আপনি সঠিক উত্তরটি দিয়েছেন। স্লাভকো ভিনচিচের অর্থাৎ 2026-এর রেফারি হিসেবে ফাইনাল ম্যাচ পরিচালনা যিনি করবেন তার নামটি জানিয়ে ধন্যবাদ আপনাকে, অভিনন্দন রইল, অনেক ভালোবাসাও রইল। তবে এই ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই, কারণ আজকে যে আবার একটি কুইজ থাকছে সেই কুইজটির উত্তরও যিনি দেবেন তার প্রতি অনেক ভালোবাসা থাকবে। আজকের কুইজটি একদম আমাদের আজকের কুইজ হচ্ছে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের ছোটবেলার যে গোসলের ভাইরাল ছবিটির ফটোগ্রাফারের নাম কি ছিল? জিনান মনফোর্ট, চেমা মেদোস, জোয়ান মনফোর্ট, ম্যানু ব্রাভো। একদমই তাই। আরও একবার জানিয়ে দিচ্ছি দর্শক, লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের ছোটবেলার গোসলের ভাইরাল ছবিটির ফটোগ্রাফারের নাম কি? আপনি একটু গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, ক্লু দিয়ে রাখছি। জিনান মনফোর্ট, চেমা ম্যাডোস, জোয়ান মনফোর্ট, ম্যানু ব্রাভো। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি সেটি আমাদেরকে জানাতে ভুলবেন না। লিখতে থাকুন আমাদের এই আয়োজনের কমেন্ট বক্সে আপনার জার্সি পরিহিত ছবি দিয়ে, জানাতে থাকুন বারংবার, এবং আপনার নামটা জানাতে চাই আগামীকাল আমরা সবাই মিলে। একদম। সেই সাথে আমাদের সাথে এতক্ষণ ধরে থাকার জন্য দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা আবারও ফিরে আসব যেহেতু বিশ্বকাপ শেষ পর্যায়ে চলে এসছে, আমরাও একেবারে শেষ পর্যায়ে। তো সবার বিশ্বকাপ জার্নি আশা করছি ভালো ছিল, এবং ফাইনালের জন্য সবাই যে এক্সাইটমেন্ট ধরে রেখেছেন সেটা অব্যাহত থাকুক। একদমই তাই, এবং সেই যে ওয়ার্ল্ড কাপের এক্সাইটমেন্টটা থাকুক, এবং আজকে তৃতীয় স্থানে নির্ধারণী ম্যাচের মাধ্যমে একদম আরও যে ওয়ার্ল্ড কাপটা গ্রেটেস্ট শো অন আর্থ সেটি শেষ হতে যাচ্ছে। পরে আজকের ম্যাচের পরে আর একটি ম্যাচ থাকবে, ফাইনাল ম্যাচ। সেই ফাইনাল ম্যাচকে ঘিরে আপনাদের অনেক প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশায় সহিংসতা নয়, সহমর্মিতা থাকুক। ভালো থাকবেন, দেখা হবে। একদম। বাই বাই। টাটা।